ইংরেজি প্রথম পত্রের সিন কম্প্রিহেনশনে 17তে 17 পেতে হলে আজকের ভিডিওটা অবশ্যই তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আজকের ভিডিওতে তুমি এমসিকিউ এবং অ্যানসারিং কোশ্চেন, অর্থাৎ এই যে তোমার দুদিন পরেই ইংরেজি প্রথম পত্র পরীক্ষা, সো কিভাবে এমসিকিউ এবং অ্যানসারিং কোশ্চেনে 17তে 17 পাওয়া যায় সেটার একটা জাদুকরি টেকনিক, এবং তোমাকে আমি গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ সলভ করে দিব যে তুমি কিভাবে এখানে 17 মার্ক এনশিওর করবে, এবং এটা কিন্তু তোমার এ প্লাস নিশ্চিত করবে। সো প্রথমেই তুমি যদি দেখো, তোমাকে যদি আমি প্রথমেই দেখাই যে তোমাদের এই যে রিডিং পার্টে যে 70 মার্ক আছে ইংরেজি প্রথম পত্রে, সেখানে তুমি প্রথমে 1 নাম্বার কোশ্চেন হচ্ছে এমসিকিউ ফ্রম সিন প্যাসেজ, এখানে 7 মার্ক থাকতেছে, এবং 2 নাম্বার প্রশ্নে আছে অ্যানসারিং কোশ্চেন ফ্রম সিন প্যাসেজ, মানে একই প্যাসেজ থেকে এখানে 5টা প্রশ্নে 10 মার্ক, তাহলে টোটাল 17 মার্ক। সো এই যে আজকের ভিডিওতে তোমাকে আমি এই দুইটা টপিকে একদম চমৎকার ভাবে বুঝিয়ে দিব, জাস্ট তুমি শেষ পর্যন্ত দেখো যে তুমি এই ভিডিওটা দেখলে তোমার পরীক্ষার হলে একদম ঠান্ডা মাথায় তুমি 17 মার্ক এনশিওর করে আসবে, এবং এখানেই কিন্তু তোমার এ প্লাস পাওয়ার যে পসিবিলিটিটা সেটা তুমুল হয়ে যাবে। সো তাহলে আমরা এই দুইটা টপিক এখন আলোচনা করব, আর বাকিগুলো এই যে সুইটেবল ওয়ার্ড এখানে 5 মার্ক থাকবে, কমপ্লিটিং ইনফরমেশন অর্থাৎ এই যে আনসিন প্যাসেজ থেকে ইনফরমেশন ফিল করতে হবে এখানে 5 মার্ক, সামারি লিখতে হবে আনসিন প্যাসেজ থেকে 10 মার্ক, তারপরে ম্যাচিং আছে 5 মার্ক, তারপরে সেন্টেন্স রিয়ারেঞ্জ আছে এখানেও 8 মার্ক আছে, অ্যানসারিং কোশ্চেন স্টোরি এবং পোয়েম এই দুইটা টপিকে 10-10 20 মার্ক রয়েছে। এছাড়াও তোমাদের যে রাইটিং পার্টটা রয়েছে এখানে আছে কমপ্লিটিং স্টোরি এবং প্যারাগ্রাফ, এই দুইটা জিনিস কিন্তু এখানে রয়েছে। সো আমরা এখন তোমাকে এই যে এই দুইটা টপিক একদম ফুল কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। দেখো তাহলে প্রথমেই যদি তোমাকে দেখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যেটা কোনো না কোনো বোর্ডে 100% শিওর যে আসবেই আসবে, সেটা হচ্ছে যে মেহেরজান লিভস ইন আ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন। এই যে মেহেরজান প্যাসেজটা যদি সিন প্যাসেজ টেক্সট বই থেকে আসে, সো এই প্যাসেজটা আসার সম্ভাবনা অনেক বেশি, মানে এই প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ। সো তুমি যারা প্যাসেজটা এখনো পড়ো নাই তারা কিন্তু প্যাসেজটা পড়ে নিবা। তাহলে দেখো এখানে আসছে যে মেহেরজান লিভস ইন আ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমবাঙ্কমেন্ট, এই যে তোমাদের প্যাসেজটা পড়ছো যে সিরাজগঞ্জ টাউনে কোন একটা বাঁধের পাশে মেহেরজান বসবাস করে, তারপরে মেহেরজানের করুণ পরিণতি, যে তার যে কি বলে তার যে একসময় সম্পদ ছিল, তারপরে সবকিছু ছিল, নদী ভাঙ্গনে তার সবকিছু গ্রাস করে নিয়ে চলে গেছে। সো এই যে প্যাসেজটা এখান থেকে আমি এমসিকিউ ধরো আসবে এই যে এরকম মাল্টিপল চুজ কোশ্চেন, আমি এটা কিভাবে বের করব সলভ করব, তাই না? যে ভাইয়া আমি ধরো যে প্যাসেজটা তুমি আগে পড়ো নাই বা অনেকবার পড়ছো, এমসিকিউ গুলো নতুন আসছে, তাইলে আমি এখন কি করতে পারি? সো প্রথম যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে এমসিকিউ গুলো আগে ভালোভাবে পড়তে হবে, তাইলে তুমি প্যাসেজ, এটার উত্তর কিন্তু প্যাসেজে আছে, তুমি খুঁজে পাবা। যেমন দেখো মেহেরজান ইজ আ ভিকটিম অফ, মেহেরজান কিসের ভিকটিম, আমি তোমাকে সামারাইজ করছি প্যাসেজটা যদিও, যে মেহেরজান হচ্ছে যে নদী ভাঙ্গনের শিকার হয়েছে, তারা অনেক সম্পত্তি ছিল, একটা সুখী পরিবার ছিল, কিন্তু নদী ভাঙ্গনে তার সব কিছু চলে গেছে, বাড়ি ঘর, হ্যাঁ যা ছিল সবকিছুই। তারপরে দেখো তাইলে এটা ছিল মেহেরজানের 1 নাম্বার প্রশ্ন, তাহলে তুমি এখানে পড়বা ড্রট, ফ্যামিন, রিভার ইরোশন, সাইক্লোন, তুমি কিন্তু উত্তর বুঝতে পারতেছো। আবার 2 নাম্বারটা পড়বা দ্য ফ্রেজ হুইসপারিং উইন্ড, হ্যাঁ হুইসপারিং উইন্ড, এই যে হুইসপারিং উইন্ড মানে হচ্ছে যে ফিস ফিস বাতাসের আওয়াজ, যেটা বুঝাইছে যে তার চুলা জ্বলতেছিল না। সো এই যে ব্যাপারটা 2 নাম্বার দ্য ফ্রেশ হুইসপারিং উইন্ড মানে কি, বলছে যে উইন্ড দ্যাট ব্লো ফ্রম অ্যাক্রস দ্য রিভার, তারপরে উইন্ড দ্যাট ব্লো উইথ আ হিসিং সাউন্ড, তারপরে উইন্ড দ্যাট হেল্প সামওয়ান মেক এ ফায়ার, উইন্ড দ্যাট ব্লোস ইন আ সামার। তুমি অপশনগুলো সহ পড়বা, একটু চোখ বুলাই নিবা। তারপর 3 নাম্বার আছে দেখো হোয়াট ইজ দ্য মেইন পারপোজ অফ দ্য অথর অফ দ্য প্যাসেজ, যে এই প্যাসেজের মূল বিষয়টা কি ছিল, এটা তোমাকে কমন সেন্স দিয়ে উত্তর দিতে হবে, মানে এটা তোমাকে থিঙ্ক করতে হবে। এখানে চারটা, টু ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ দ্য রিভার, টু ডিসক্রাইব দ্য ইম্প্যাক্ট অফ মনসুন, টু ডিসক্রাইব দ্য ইফেক্ট অফ রিভার ইরোশন, তারপর হচ্ছে টু ডিসক্রাইব দ্য ফেট অফ এ উইমেন। সো এখন তুমি খেয়াল করে দেখো এটা কিন্তু একটু কমন সেন্স খাটাইতে হবে। এরপরে আরো আছে যে বিফোর দ্য ইরোশন অফ দ্য রিভার শি ওয়াজ, সে কেমন ছিল, ধনী ছিল। তারপরে দেখো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিমোলিশ, ডিমোলিশ মানে কি, এটা আসছে। তারপরে এখানে কিছু তোমার কি বলে এটাকে, যে শব্দের অর্থ, মানে আই মিন সিনোনিম এন্টোনিম যেটা আছে সেটা। তারপর বলছে রিভার ইরোশন ইজ দ্য ইফেক্ট অফ কি, রিভার ইরোশন ইজ দ্য ইফেক্ট অফ কি, কি কারণে হয় সেটাও এখানে আসছে। তো আমি এখন উত্তরগুলো যদি তোমাকে দেখাই যে মেহেরজান ইজ আ ভিকটিম অফ কি, তুমি তো সহজেই বুঝতেছো যে এই প্যাসেজটা রিভার ইরোশন নিয়ে দিছে, তার মানে তুমি যে যমুনা নদীর তীরে এখানে বাস করতো, মেক্স দ্য ফায়ার আনস্টেডি বলছে, তার বলছে দ্য ড্যান্সিং ফ্লেম, দেখো দ্য হুইসপারিং ওয়াইন্ড, এই প্রশ্নটা কিন্তু আছে, দেখো খেয়াল করে দেখো। তাহলে 1 নাম্বারটা তুমি বুঝে যাচ্ছ যেটা রিভার ইরোশন, ওকে। 2 নম্বরে বলছে হুইসপারিং ওয়াইন্ড, তাহলে প্যাসেজে আছে যে দ্য হুইসপারিং ওয়াইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি, মানে তার যে রান্নার চুলার আগুনটা ওইটাকে অস্থির করে তুলতেছে, হ্যাঁ যে যমুনার যে বাতাস, তাহলে এটা হচ্ছে ফিস ফিস শব্দ করে বাতাস আছে, তাহলে উইন্ড
দ্যাট ব্লো উইথ আ হিসিং সাউন্ড। হিসিং সাউন্ড বুঝে যাচ্ছে না যে শব্দ করে আসতেছে, তার মানে এটা শব্দটা হচ্ছে এই যে হিসিং সাউন্ড এটা। এরপরে দেখো 3 নম্বরে মেইন পারপোজ কি। এই যে এখানে বলছে যে মেহেরজান দেখো এই যে শি হ্যাড আ ফ্যামিলি ওয়ান্স। আমি যদি পুরো প্যাসেজটা পড়ি তোমার অনেক সময় লেগে যাবে ভিডিও, তুমি অধৈর্য হয়ে যেতে পারো, তাই তোমাকে আমি জাস্ট উত্তরগুলো দেখাই দিচ্ছি কোথায় কোথায় থেকে উত্তরগুলো আসছে। যেমন এখানে বলছে শি হ্যাড আ ফ্যামিলি ওয়ান্স, তারপর বলছে ওভার দ্য ইয়ার্স। এই যে আরো বলছে দেখো ইট টুক দ্য রিভার অনলি আ ডে টু ডিভোর মেহের হাউস, ইট ফাইনালি ক্লেইমড হার শেল্টার ডুরিং দ্য লাস্ট মনসুন। বলছে যে মেহেরজান হ্যাড এভরিথিং, ফ্যামিলি ছিল, অ্যারেবল ল্যান্ড ছিল, ক্যাটল ছিল, তার মানে ধনী ছিল। পেসেজ থেকে কিন্তু বুঝে যাচ্ছে তার মানে সে কি ছিল, ধনী ছিল। তাহলে তুমি খেয়াল করে দেখো এই যে উত্তরটা যে বিফোর দ্য ইরোশন অফ দ্য রিভার শি ওয়াজ ওয়েলদি, এটা উত্তর আমরা পাইলাম। এখন এইখানে আমি যে উত্তরটা তোমাকে দেখাচ্ছি না, মেইন পারপোজ যেটা, যে তার সব কিছু ছিল, তাহলে নদী ভাঙনে তার সব কেড়ে নিয়েছে, তার একটা কষ্ট। তাহলে এখানে কি বুঝাইছে, এখানে বুঝাইছে টু ডিসক্রাইব দ্য ইফেক্ট অফ রিভার ইরোশন। রিভার ইরোশনের ইফেক্টটা, যে ইফেক্টের কারণে যে একটা সুখী পরিবার কিভাবে শ্যাটার্ড হয়ে গেছে, মানে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া। তাহলে এটা তুমি এখান থেকে এটা কমন সেন্স দিয়ে বুঝতে হবে যে এটা। আর এই যে এটা বললাম যে বিফোর দ্য ইরোশন, নদী ভাঙনের আগে, অফ দ্য রিভার শি ওয়াজ কি ছিল, হেলদি স্বাস্থ্যবান না, ওয়েলদি সম্পদশালী, হ্যাঁ তার অ্যারেবল, এই যে আমি তোমাকে দেখাইলাম যে তার এ ফ্যামিলি ছিল, অ্যারেবল ল্যান্ড মানে চাষযোগ্য জমি ছিল, ক্যাটেল ছিল, গরুর পাল ছিল, সব ছিল। তাহলে তুমি বুঝতে পারতেছো যে সে কি ছিল, ধনী ছিল, তাহলে ওয়েলদি হয়ে গেল। এরপর হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিমোলিশ মিন, বলছে ডিমোলিশ মানে কি, ডিমোলিশ মানে ধরো যে শেষ করে ফেলা, মানে একদম ধ্বংস করে ফেলা, হ্যাঁ। তারপরে তাহলে এই যে দেখো ওই যে গ্রাজুয়ালি কনজিউমড করা, হ্যাঁ, অল হার প্রপার্টি, ইট ফাইনালি ক্লেইমড হার শেল্টার ডুরিং দ্য লাস্ট মনসুন, তার মানে তার সবকিছু ডিমোলিশ করে ফেলেছে। তাহলে খেয়াল করে দেখো যে ডিমোলিশ মিন তাহলে ডিস্ট্রয়, বুঝেই যাচ্ছে, হ্যাঁ। বিল্ড মানে তো নির্মাণ করা, প্রিজার্ভ মানে সংরক্ষণ করা, তারপর সাপোর্ট মানে সমর্থন দেওয়া। তাহলে এখন ইজিলি বুঝে যাচ্ছে যে ডিমোলিশ হচ্ছে তার ডিস্ট্রয় করে ফেলা। কি করা, ডিস্ট্রয় করে ফেলা। এই যে যেখানে বলেছে যে রিভারটা তার সব কিছু নিয়ে চলে গেছে। তাহলে আমরা এখন আরেকটু যদি খেয়াল করি তারপরের প্রশ্নটা দেখো, দ্য ওয়ার্ড শেটার্ড, এবার আসছে শেটার্ড। শেটার্ড মানে কি, শেটার্ড মানে ভেঙে চুরমার করে ফেলা। সো তুমি যদি প্যাসেজটার দিকে তাকাও, এই যে দেখো হাজবেন্ড ছিল, ক্রুয়েল, হাঙ্গার, পভার্টি, বট ফ্যামিলি, নাও শি অ্যান্ড ফ্যামিলি ডিজিজ, হ্যাঁ। তারপরে তার যে রোগগুলো আছে, যে যমুনা হ্যাজ শেটার্ড হার ড্রিম, শেটার্ড হার ড্রিম মানে স্বপ্ন ভেঙে চুরমার করে ফেলা। তাহলে এই যে শেটার্ড শব্দটা এখানে আছে, তাহলে শেটার্ডের সাথে মিল করে এখন কোন শব্দটা হইতে পারে, দেখো এখানে বলছে এই যে শেটার্ড হচ্ছে এক্সটারমিনেটেড করা, মানে একদম ভেঙে ফেলা, নষ্ট করে ফেলা, হ্যাঁ, বা যেটা আর সম্ভব না এরকম। তারপরে বলছে 7 নাম্বার বলছে রিভার ইরোশন ইজ দ্য ইফেক্ট অফ, এখন এটাও তোমাকে কি করতে হবে, কমন সেন্স দিয়ে বলতে হবে উত্তরটা, যে রিভার ইরোশন ইজ দ্য ইফেক্ট অফ, কিসের ফলাফল, রিভার ইরোশন হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, ন্যাচারাল ডিজাস্টার, সাইক্লোন। দেখো এই সবগুলোই কিন্তু এই যে এখানে দেখো এনভায়রনমেন্ট পলিউশন, ভাই এটা উত্তর তো হতে পারে, হ্যাঁ হতে পারে, ন্যাচারাল ডিজাস্টার তো এটা একটা হতে পারে, সাইক্লোন কারণেও রিভার ইরোশন হয়, হতে পারে, কিন্তু সবগুলোর বড় কি, ক্লাইমেট চেঞ্জ, এই সবগুলোই ক্লাইমেট চেঞ্জের মধ্যে অন্তর। তাহলে কমন সেন্স দিয়ে উত্তর দিতে হবে রিভার ইরোশন ইজ দ্য ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। এই তো দেখো 7টা এমসিকিউ তুমি সলভ করে ফেললা। তাহলে ইজি টেকনিক, জাস্ট তোমাকে একটু ট্যাকটিক হইতে হবে যে আমি কি উত্তর করতেছি, প্যাসেজে কি বলছে, কানেকশন বিল্ড করা, প্যাসেজের সাথে এই প্রশ্নগুলোর কানেকশন কমন সেন্স দিয়ে বিল্ড করে নিবা। এরপরে এখন তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এরকম এই যে উত্তরগুলো এখানে আছে, সো তুমি তো এই পিডিএফটা দরকার, তাই না, এই উত্তর সহ, এই যে দেখো উত্তরগুলো আছে, উত্তর সহ তোমার পিডিএফটা দরকার। তো পিডিএফটা পাইতে হইলে তোমাকে আমাদের এই যে আই ক্যাম্পাস স্কুল পেজটি ফলো দিয়ে রাখতে হবে অবশ্যই। এখানে যেমন ভিডিওটা আছে ঠিক একইভাবে ভিডিওটা আমাদের আই ক্যাম্পাস স্কুল এই যে ইউটিউব চ্যানেল, ওইখানে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং ওই ভিডিওর ঠিক এই ভিডিওটাই ওখানেও আপলোড করা আছে, ওখানে তুমি আরো সুন্দরভাবে দেখতে পারবা। এবং ওইখানে গেলে ঠিক ওই ভিডিওর যে কমেন্ট বক্সটা আছে এই যে ইউটিউব চ্যানেলে, ওইখানে তোমাকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে যাবা, দেখবা যে এই পিডিএফটা আছে, তাহলে পিডিএফটা তুমি ওখান থেকে নিয়ে নিও। এরপরে তোমাকে দেখো শর্ট কোশ্চেন, এই যে অ্যান্সার দা ফলোইং কোশ্চেন, আমি এটাকে নাম দিয়েছি ডব্লিউএস কোশ্চেন, কারণ এখানকার মোস্ট অফ দ্য প্রশ্ন, অর্থাৎ এই যে 5টা প্রশ্নই ধরো যে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়েই তো প্রশ্নগুলো করা হয়, ঠিক আছে। অথবা অনেক সময় থাকে ডু ইউ এগ্রি উইথ ইট, হোয়াই, তারপরেও রিজনটা দিতে গেলে আবার ডব্লিউএইচ ওয়ার্ড আসেই। তো এখন এই ডব্লিউএইচ প্রশ্নগুলোর উত্তর তুমি কিভাবে দিবা, এখন এটারও তো একটা টেকনিক আছে। তোমরা কি করো, এখানে ডব্লিউএইচ প্রশ্নগুলো আসছে, তোমরা কি করো, এই যে এখানে যাও, গিয়ে 2 লাইন 2 লাইন 3 লাইন 3 লাইন তুলে তুলে দিয়ে উত্তরটা লিখে দিলাম, এতে করে উত্তরটা কিন্তু প্রপারলি মানে পারফেক্টলি হচ্ছে না। সো সেই জায়গা থেকে তুমি এ প্লাস পেতে চাও,
তাহলে তোমাকে কি করতে হবে, খুব ভালোভাবে ডেলিভারি দিতে হবে, প্রশ্নগুলো খাতায় সুন্দর করে লিখতে হবে। কেমনে লিখবা, এই যে দেখো তোমার জন্য এখন আমি কিছু টেকনিক তোমাকে দেই, যে টেকনিকগুলো ফলো করবা, ফলো করে তুমি লিখবা। দেখো প্রশ্নটা যদি হোয়াট দিয়ে হয়, হোয়াট হচ্ছে কি বা কি জিনিস, মনোযোগ দিয়ে দেখো কিভাবে তুমি উত্তরগুলো দিবা। তাহলে হোয়াটের উত্তর সাধারণত নাউন বা একটা ইনফরমেশন হবে, যে কোনো এক কথায় উত্তর হবে। যেমন বলছে প্যাটার্ন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বলছে হোয়াট ইজ সার্ক, তাহলে এই যে সার্ক, সাবজেক্ট হোয়াটের জায়গায় জাস্ট সাবজেক্টটা বসাই দিবা, যে সার্ক ইজ এ রিজিওনাল অর্গানাইজেশন অফ সাউথ এশিয়া। আমি এটা এক্সাম্পল প্রশ্ন নিয়েছি জাস্ট তোমাকে বোঝার জন্য। হোয়াটের উত্তরটা হবে এরকম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যে হোয়াট ইজ সার্ক, সার্ক ইজ এ রিজিওনাল অর্গানাইজেশন অফ সাউথ এশিয়া। দেখছো একদম ইজি। তারপরে দেখো ওয়াই দিয়ে যদি প্রশ্ন আসে, তা ওয়াই হচ্ছে কেন, তার মানে তোমাকে রিজন দিতে হবে। যে এই যে তোমাকে আমি যদি মেহেরজানের প্রশ্নগুলো দেখাই, মেহেরজানের ওয়াই দিয়ে প্রশ্ন আসছে, হ্যাঁ এই প্রথম প্রশ্নটা আসছে, হোয়াই ডাজ দ্য অথর কল দ্য যমুনা গ্রেডি, যে কেন লেখক যমুনাকে লোভী যমুনা বলেছে, গ্রেডি যমুনা বলেছে, কেন বলেছে। এখন ওইটা যদি আমি তোমাকে এক্সপ্লেন দিতে যাই, তাহলে হোয়াইয়ের উত্তর দিব, আমাকে বিকজ ব্যবহার করতে হবে, টু ব্যবহার করতে হবে, অথবা ফর ব্যবহার করতে হবে। যেমন দেখো তাহলে এটার প্যাটার্নটা কেমন হবে, প্যাটার্নটা হবে সাবজেক্ট দিবা, ভার্ব দিবা, সব বাক্যেই সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, কিন্তু এখানে তুমি যখন রিজনটা লিখতে যাবা যে এই কারণে, তখন তোমাকে বিকজ দিতে হবে, টু অথবা ফর। তুমি যে কোনো একটা ব্যবহার করে তোমাকে উত্তরটাকে অ্যাডজাস্ট করতে হবে। যেমন খেয়াল করো, এখানে বলছে হোয়াই ডু পিপল সেলিব্রেট মে ডে, মানুষ কেন মে ডে কে উদযাপন করে, এই যে পিপল সেলিব্রেট মে ডে, এই যে এখানে টু দিয়ে উত্তর দিছে, ঠিক আছে, টু রিমেম্বার দ্য স্ট্রাগল অফ, কি বলছে, ওয়ার্কার, যে ওয়ার্কারদের যে সংগ্রাম সেটাকে মনে রাখার জন্য। তাহলে হোয়াইয়ের উত্তরটা জাস্ট তুমি সাবজেক্ট দিলা, ভার্ব দিলা, বিকজ টু, আর একটা রিজন দিয়ে দিবা, বাস 2-3 লাইনের রিজন। তুমি রিজনটা প্রশ্নগুলো একটু বড় বড় দিতে পারো, অনেকেই এক সেন্টেন্সে কেউ শেষ করে ফেলবে, তুমি 2টা দিলা, 3টা সেন্টেন্স দিলা, এতে করে টিচার তোমাকে 2-2 দিয়ে দিবে, যে না উনি ভালো লিখছে, 2টা রিজন দিচ্ছে, 2টা ইনাফ, 2টা রিজন দিলে ইনাফ। তাহলে এখন খেয়াল করে দেখো, তাহলে তুমি হোয়ার উত্তরটাও শিখে গেলা। এরপরে হোয়ার মানে কোথায়, তা হোয়ার হচ্ছে একটা প্লেস বসবে, উত্তরের জায়গায় শুধু একটা প্লেস বসবে, হোয়ার মানে স্থান, তো কোনো একটা স্থান বসবে, হোয়ার যেহেতু স্থানকে কি করে, রিপ্লেস করে, তাহলে সাবজেক্ট ভার্ব, এই যে প্লেস, এটা হোয়াটের মতোই। তাহলে হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট সার্ক কনফারেন্স হেল্ড, তাহলে দ্য ফার্স্ট সার্ক কনফারেন্স ওয়াজ হেল্ড ইন ঢাকা, জাস্ট হোয়ারের জায়গায় তুমি ঢাকা শব্দটা রাখলেই হলো। এখন বাক্যটা তুমি বিভিন্নভাবে সাজাইতে পারো তোমার ইচ্ছা মতো সুন্দর করে, তবে সাবজেক্ট ভার্ব অবশ্যই ঠিক রাখতে হবে, সাবজেক্ট ভার্ব এই দুইটা জিনিস সবসময় মনে রাখবা, বাক্যের মূল বিষয় সাবজেক্ট এবং ভার্ব, এই জায়গাটা যেন ঠিক থাকে। এরপরে দেখো হোয়েন দিয়ে আসলে সেম সাবজেক্ট ভার্ব, শুধু টাইম হবে, যেমন হোয়েন ডিড সার্ক স্টার্ট ইন ইটস জার্নি, তাহলে তুমি হোয়েনের জায়গায় দিয়ে দিতে পারতা যে ইন 1985 সার্ক স্টার্টেড ইটস জার্নি, অথবা সার্ক স্টার্টেড ইটস জার্নি ইন 19, এটা পরেও দিতে পারো, আগেও দিতে পারো। সো ব্যাপারটা হচ্ছে যে হোয়েনের জায়গায় একটা টাইম থাকতে হবে, উত্তর হবে একটা টাইম, এটা কিন্তু মনে রাখতে হবে। তারপরে দেখো এরপরে হু এর জায়গায় সেম, হু এর জায়গায় শুধু পার্সন হবে, যেমন হু রোড দ্য পোয়েম, তাহলে ডি.এইচ. লরেন্স, ড্রিম কবিতা কে লিখেছে, জাস্ট যে লিখেছে ডি.এইচ. লরেন্স, আমি জাস্ট তার নামটা দিয়েছি, ব্যাস হয়ে গেল। তাহলে হু এর জায়গায় জাস্ট খালি একটা ব্যক্তির নামটা উত্তর হিসেবে বসাই দিবা, তাহলে তোমার জন্য ইজি হবে। তাই তোমাকে ওই যে গাদা গাদা লাইন তুলে দিতে হবে না, প্যাসেজ থেকে তুমি 3 লাইন 4 লাইন 5 লাইন তুলে দিচ্ছ, সো ওইরকম 3-4-5 লাইন তুলে দেওয়ার কোনো দরকার নেই। তারপরে দেখো হাউ এর উত্তর আসলে, এটা আরেকটু ডিফিকাল্ট, হাউ এর উত্তর আসলে সেম সাবজেক্ট ভার্ব ঠিক থাকবে, কিন্তু কিভাবে হয়েছে, তুমি বললা এখন যে মেহেরজান কিভাবে নিঃস্ব হয়েছে, তাহলে তুমি এখন এটা কিভাবে, বাই দিস ওয়ে, তোমাকে একটা লাইন বা একটা কানেক্টরকে নিয়ে আসতে হবে, যেটা দিয়ে তোমাকে লিখতে হবে, তা ওইটা বাই অথবা থ্রু। যেমন দেখো হাউ ডিড ম্যান্ডেলা ফাইট এগেইনস্ট ডিসক্রিমিনেশন, যেমন ম্যান্ডেলা ফাইট এগেইনস্ট ডিসক্রিমিনেশন থ্রু, কিভাবে, এই যে একটা কানেক্টর যোগ করা বাক্যটাকে সুন্দর করার জন্য, যে এভাবে বাই দিস ওয়ে, তার মানে সাবজেক্ট ভার্ব বাই অথবা থ্রু দিয়ে, ওই যে হোয়াইয়ের মতো যেমন আমরা বিকজ দিয়েছি ঠিক সেইভাবে। তো দেখো এই প্যাটার্নটার পিডিএফটাও কিন্তু তোমার দরকার, একটু হলেও বুঝে যাওয়ার দরকার পরীক্ষার আগের রাতে। তুমি যদি এই পিডিএফটাও পেতে চাও, তাহলে তোমাকে জাস্ট এই যে ইউটিউবে সেম ভিডিওটা দেওয়া আছে, সেম ভিডিওটার কমেন্ট বক্সে যাবা, গেলেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা আই ক্যাম্পাস স্কুল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, করলেই কিন্তু পেয়ে যাবা। এখন আমি যদি তোমাকে এই যে মেহেরজানের যে প্রশ্নগুলো আছে এগুলোর সলভ দেই, দেখো যে বলছে হোয়াই ডাজ দ্য অথর কল দ্য যমুনা গ্রেডি, যে অথর কেন, মানে লেখক কেন যমুনাকে গ্রেডি বলেছেন। সো খেয়াল করে দেখো, এই যে দ্য অথর কলস দ্য যমুনা গ্রেডি বিকজ, এই যে গ্রেডি বলেছে, এই যে বিকজ দিয়ে শুরু করেছে। এখন 3টা লজিক দিতে পারো, বিকজ ওয়ান্স মেহেরজান হ্যাড এভরিথিং, আ ফ্যামিলি, অ্যারাবল ল্যান্ড, ক্যাটেল, শি হ্যাড আ হাউস, ট্রিস, এভরিথিং, বাট দ্য রিভার যমুনা ডিস্ট্রয়েড
হ্যাঁ অল ইট শেটার্ড হার ড্রিম, এই যে দুইটা লজিক চলে আসছে, জাস্ট একটু সুন্দর করে এক্সপ্লেন করে দেওয়া হয়েছে। বেশ, তোমাকে কিন্তু এখানে 2 দিতে টিচার বাধ্য থাকবে। এরপরে বি নাম্বারে বলছে, দেখো বি নাম্বারে কি বলছে, হাউ ক্যান, এই যে হাউ দিয়ে প্রশ্ন বলছে, হাউ ক্যান উই স্টপ রিভার ইরোশন। তাহলে এখানে খেয়াল করো, এখন ওয়েটা বলতে হবে যে উই ক্যান স্টপ রিভার ইরোশন, এই যে বাই দিয়েছে, কি দিয়েছে, বাই অথবা থ্রো দিতে হবে। তাহলে বাই টেকিং প্রপার মেজার্স টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ ইন অর্ডার টু প্রিভেন্ট, যেমন আমরা এখন কি কি করতে পারি, উই হ্যাভ টু ডিগ দ্য রিভার অ্যান্ড ডিপেন্ড দেম, উই অলসো নিড টু ওয়াইডেন দ্য রিভার্স স্যান্ড দ্য রিভার স্যান্ড স্ট্রেংথেন দেয়ার ব্যাঙ্কস, তাহলে আমাদেরকে নদী খনন করতে হবে, সেগুলোকে ডিপ করতে হবে। তারপরে নদীর যে তোমার হচ্ছে যে ইয়েগুলো আছে সেগুলোকে প্রশস্ত করতে হবে, পানি যেন সুন্দরভাবে প্রবাহিত হইতে পারে, নদী প্রশস্ত করে দিতে হবে। এরপরে হচ্ছে টু ব্যাঙ্ক, তারপরে টু স্ট্রেন্থ অর স্ট্রেংথেন দ্য স্লোপিং ব্যাঙ্কস অফ দ্য রিভার, হ্যাঁ, তারপর হচ্ছে ঢালগুলোকে সুন্দর করে দিতে হবে। উই হ্যাভ টু ফার্নিশ দ্যাম উইথ স্টোন অর সিমেন্ট ব্লকস দিয়ে আমরা এটাকে কি করতে পারি, যে এই ব্লকস দিয়ে নদীর ঘাটগুলো বাধাই দেওয়া, যদিও বড় বড় নদীতে এটা সম্ভব না। হ্যাঁ, তাহলে কি হবে, এই যে যে কোনো ওয়েতে, বা এনভায়রনমেন্ট পলিউশন রোধ করতে হবে, বেশি বেশি ট্রি প্লান্টেশন, এই জিনিসগুলো তুমি এখানে এক্সপ্লেন করতে পারো। এরপর সি নাম্বারে বলছে হু আর দ্য ও সাফারার অফ দ্য ক্লাইমেট চেঞ্জ, একদম হুয়ের উত্তর, হুয়ের উত্তর দিয়ে দিলা যে পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক, সহজ, কারা, people living along the river bank in poorer countries like বাংলাদেশ, দা যেমন বাংলাদেশ, মালদ্বীপে, আর দ্য ওর্স সাফারার, একদম ইজি, যে কারা, কারা, যারা এই যে নদীর তীরে বাস করে, হ্যাঁ, এবং দরিদ্র দেশগুলোতে অনেক মানুষই তো, আবার দেখবা যে প্যারিসের সিন নদীর তীরে বড় বড় শহর, ওইখানে তো আবার ভাঙ্গন হয় না, বাংলাদেশে হয়, কারণ আমাদের তো ওই রকম মেজারমেন্ট বা ব্যবস্থা নাই। তাহলে ওই জিনিসগুলো দেখো চমৎকার ভাবে হুইয়ের জায়গায় দিলা। তারপরে ডি নাম্বার বলছে হোয়াট ক্রাস্ট মেহেরজান ড্রিম এন্ড হ্যাপিনেস, হাউ, বলছে মেহেরজানের কিভাবে, মেহেরজানের স্বপ্ন এবং সুখ সব ক্রাস্ট হয়ে গেছে, কিভাবে হয়েছে, তাইলে হোয়াট ক্রাশ, প্রথমে হোয়াটের উত্তর হচ্ছে দ্য ইরোশন অফ গ্রেডি যমুনা, ক্রাস্ট মেহেরজান ড্রিম অ্যান্ড হ্যাপিনেস, ঠিক আছে, অনলি উইথিন আ ডিভেস্টেটিং যমুনা ডিমোলিশড হার হাউস ট্রিস, বলছে মাত্র, বলছে উইথিন দা, এই যে এই উত্তরটা, এই উত্তরটা কিন্তু এই যে দেখো তুমি এই যে প্যাসেজের মধ্যে তোমাকে কিন্তু আমি দেখাইছি যে এই যে অনলি উইথিন, ফাইনালি ইট ক্লেম হার ডে, বলছে ইট টুক রিভার অনলি আ ডে টু ডেভোর এই যে মেহেরস হাউস ট্রিস, তাহলে একদিনের মধ্যে তার সবকিছু শেষ হয়ে গেছে। তাহলে এই যে কিভাবে হলো ওটা তো বুঝলাই, যে দেখো উত্তরটাতে বলছি ইন অর্ডার টু প্রিভেন্ট, এটা তো আমরা উত্তর দিলাম, তারপরেরটা না, ওকে ডি নাম্বারে ছিলাম, হ্যাঁ এখানে ছিলাম। তাহলে দেখো যমুনা ক্রাস্ট মেহেরজানস ড্রিম অ্যান্ড হ্যাপিনেস অনলি উইথিন আ ডিভেস্টেটিং, হ্যাঁ, যমুনা ডিমোলিশড হার হাউস ট্রিস, ঠিক আছে, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বু বাস লিভিং হার কোয়াইট ডেস্টিটিউট, দেখছো, তাইলে তার উত্তরটা সবটা এখানে দেওয়া আছে, হাউ এর উত্তরটাও দেওয়া আছে। এরপরে দেখো লাস্ট যে প্রশ্নটা আছে সেই উত্তরটা হচ্ছে হোয়াট উইল হ্যাপেন ইফ উই ক্যান নট কন্ট্রোল রিভার ইরোশন, তাহলে রিভার ইরোশন কন্ট্রোল করতে না পারলে কি হবে, তুমি কিন্তু চমৎকার উত্তর দিতে পারবা যে ইফ উই ফেল টু কন্ট্রোল রিভার ইরোশন দ্য নাম্বার অফ হোমলেস পিপুল উইল ইনক্রিজ, স্ট্যাটিস্টিক্স সামওয়ান বিকামিং হোমলেস এভরি ইয়ার বাংলাদেশ ডিউ টু রিভার ইরোশন, তারপর বলছে যে ইফ উই ফেল টু কন্ট্রোল রিভার ইরোশন দ্য নাম্বার অফ হোমলেস পিপুল উইল ইনক্রিজ, হ্যাঁ, ইনক্রিজ স্ট্যাটিস্টিক্স, তারপর হচ্ছে সামওয়ান বা সাম পিপুল বিকামিং মেনি পিপুল উইল বিকাম হোমলেস, তুমি এখানে আরো অনেক রিজন দিতে পারো যে মেনি পিপল উইল বিকাম হোমলেস, তারপরে আরো কি হবে, এরপরে হচ্ছে হোমলেস হওয়ার কারণে পভার্টি সৃষ্টি হবে, আনএমপ্লয়মেন্ট সৃষ্টি হবে, তার মানে তুমি অনেকগুলো রিজন কিন্তু এক্সপ্লেন করতে পারো। সো এই সিম্পল রিজনগুলো সুন্দর করে ব্যাখ্যা করবা, তাইলে কিন্তু হয়ে যাবে। সো তুমি পিডিএফটা পেতে চাইলে অবশ্যই কি করবা, যোগাযোগ করবা কোথায়, আমাদের ইউটিউব চ্যানেলে, এই যে আমাদের ইউটিউব চ্যানেলটা আছে আই ক্যাম্পাস স্কুল ইউটিউব চ্যানেল, জাস্ট এটা সাবস্ক্রাইব করে এখানকার কমেন্ট বক্সে যাবা, ওখানে গেলে তুমি পিডিএফটা পেয়ে যাবা। সো পিডিএফটা নিয়ে নিও, আর প্রস্তুতি তোমার গুছিয়ে নাও, সুন্দর হোক, ভালো হোক, এবং আল্লাহ তোমাদের পরীক্ষার সময় তোমাদের মেধা শক্তিকে অনেক বৃদ্ধি করে দেখ, এবং তোমার পরীক্ষায় তুমি A+ নিশ্চিত করতে পারবা ইনশাআল্লাহ, এই দোয়া করি। আর এই টেকনিকগুলো অবশ্যই ফলো করো। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে, আসসালামু আলাইকুম।